বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ 5 জনের বিরুদ্ধে মামলা নিতে নির্দেশ দিয়েছে আদালত। আন্দোলন চলার সময় রাজধানীর মিরপুরে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফিরোজ তালুকদার নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতে এই আবেদন করেন নিহত ফিরোজের স্ত্রী রেশমা সুলতানা। বাদীর জবানবন্দি নিয়ে মিরপুর মডেল থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। মামলায় অন্য অভিযুক্তরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কোটা আন্দোলনের সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আসামি করে মামলা হয়েছে। গতরাতে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি করেন তার মা শামসিয়ারা জামান। এতে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ও এডিসি হাফিজ আল আসাদ, নিউ মার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম। কোটা আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ তাহির জামান। তিনি দ্য রিপোর্ট.লাইভ নামের একটি নিউজ পোর্টালের ভিডিও জার্নালিস্ট হিসেবে কাজ করতেন। বাংলাদেশ পুলিশের 12 উপ পুলিশ মহাপরিদর্শক এবং 11 পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে মঙ্গলবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার 30 জন কর্মকর্তাকে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি দেয়া হয়। তাদের পদোন্নতির কথা জানানো হয়েছে। আর গত রবিবার পুলিশের 73 জন কর্মকর্তাকে সুপার নিউ মারারি উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেয়া হয়। তিন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক 3 প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আতিকুল ইসলাম ও পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন। সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। পাশাপাশি অবসর হওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর অফিসে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রাত 4:30 থেকে বনানীর প্রিয় প্রাঙ্গণ বিল্ডিংয়ে শুরু হয় এই যৌথ অভিযান। পরে দুপুরে নসরুল হামিদ বিপুর অফিস থেকে 2টি অস্ত্র, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া যৌথ অভিযানে ভবনটির 2য় তলা থেকে প্রায় 7 লাখ টাকা ও 6ষ্ঠ তলা থেকে 20,93,000 টাকা জব্দ করা হয়। এছাড়া 510 তুর্কি মুদ্রা লিরাও উদ্ধার করা হয়। এর আগে অভিযান চলাকালে সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকেও। দীর্ঘদিন পর চীনের সাথে বিএনপির আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বিএনপি দীর্ঘদিন পর রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তা অব্যাহত থাকবে। এ সময় চীনের রাষ্ট্রদূত জানান, বিএনপির সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা গ্রিটিংস দিয়েছেন।
অভিনন্দন জানিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও তারা একই সঙ্গে গ্রিটিংস দিয়েছেন এবং তারা মনে করেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে। বিএনপির সঙ্গে কথা হয়েছে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। দীর্ঘ 12 বছর পর বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিসিবির জরুরি সভায় অনলাইনে যোগ দিয়ে সিদ্ধান্ত জানান পাপন। 2012 সাল থেকে বিসিবির শীর্ষ পদে ছিলেন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বও পালন করেছেন। তার সময়কালে ক্রিকেট মাঠে সাফল্য যেমন আছে, তেমনি বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচিতও হয়েছেন। বিশেষ করে বিসিবির কাজে স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি। এরপর নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পরিচালনা পরিষদে আরও কিছু পরিবর্তন আসতে পারে। আওয়ামী লীগ সরকারের পতনের 2 সপ্তাহ পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। সচিবালয়ে ক্রিকেট বোর্ডের জরুরি সভায় অনলাইনে যুক্ত হয়ে পদ ছেড়েছেন গেল 1 যুগের বেশি সময় ধরে বিসিবির শীর্ষ পদ দখলে রাখা পাপন। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিষ্ঠান থেকে শুরু হয় পদত্যাগ কিংবা সরিয়ে দেওয়ার হিড়িক। বিসিবিও বাদ যায়নি তালিকা থেকে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর এই তালিকায় যুক্ত হলেন 1 যুগ ধরে সভাপতি পদ আঁকড়ে থাকা নাজমুল হাসান পাপন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হওয়া খুব সহজ কোনো পদ্ধতি নয়। সভাপতি হতে হলে আগে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয়। এনএসসি, সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও সংস্থা, ক্লাব ক্যাটাগরি, জেলা ও বিভাগ ক্যাটাগরির কাউন্সিলরশিপ ভোট থেকে নির্বাচিত হয় 25 পরিচালক। এরপর নির্বাচিত পরিচালক প্যানেলের ভোটে সভাপতির পদে আসীন হওয়ার বিধান। 2013 সালে প্রথম এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন নাজমুল হাসান পাপন। পরের 3 মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন সভাপতি। এমন প্রেক্ষাপট তৈরি করা হয় যে কেউ বিকল্প হওয়ার স্বপ্নই দেখেননি। তবে বদল হয়নি দেশের ক্রিকেটের ভগ্নদশা। আম্পায়ারিং বিতর্ক, ক্লাব কাউন্সিলরশিপ বাণিজ্য, ক্রয় দুর্নীতি, কোচ নিয়োগ প্রক্রিয়া, এমন নানা ইস্যু চিহ্নিত হলেও তার কিছুই সমাধান হয়নি। উল্টো সাকিব তামিম বিরোধ পুরো ক্রিকেটাঙ্গনকেই পেছনে টেনে নেয়, যার সমাধানে ব্যর্থ ছিলেন পাপন। সবশেষ 2024-এর প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনের পর বিসিবি সভাপতি পদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী হওয়ার পুরস্কারও পান নাজমুল হাসান পাপন। আইসিসির নিয়মকানুনের দোহাই দিয়ে উপভোগ করছিলেন অপার ক্ষমতা। অবশেষে হাসিনা সরকারের পতনের 14 দিনের মাথায় বিসিবির সভাপতির গুরুত্বপূর্ণ পদ থেকে সরতে হলো পাপনকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকালে বৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন অফিস ও স্কুলগামীরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ 12 জেলায় আজ ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। এসব জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 12 জেলার নদী বন্দরগুলোয় 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সিলেটে 221 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 34 ডিগ্রি সেলসিয়াস। ফেনী, নোয়াখালীতে বন্যা জলাবদ্ধতায় বন্দী 17 লাখ মানুষ। পানির নিচে ফসলের জমি, মাছের ঘের থেকে শুরু করে বসতবাড়ি, রাস্তাঘাট। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্য সংকট। এদিকে ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবে আছে আখাউড়া স্থলবন্দর, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে বিপদসীমার উপরে ফেনীর মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদী। সেই পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। ফুলগাজী ও পরশুরামে এরই মধ্যে পানিবন্দী 2 লাখ। এমন বন্যা আগে দেখেননি দাবি করে উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছেন দুর্গতরা। বাপ দাদাদের থেকে শুনছি যে 88-তে এরকম একটা বন্যা হয়েছিল। এখন শুনতেছি যে ওইখান থেকে এটা অনেক বেশি বাড়ি গেছে। আনন্দপুর বাজার, ফুলগাজী সব অবস্থা আরো বেশি খারাপ। মানুষের বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে। এদিকে টানা 7 দিনের ভারী বর্ষণে পানিবন্দী নোয়াখালীর 9 উপজেলার 15 লাখ বাসিন্দা।
তলিয়ে আছে শহরের বেশিরভাগ বাড়ি, অফিস, আদালত থেকে শুরু করে পথঘাট। আশ্রয়কেন্দ্র খোলার উদ্যোগও নিয়েছে প্রশাসন। চুলায় রান্না করার মতো পরিবেশ নাই, যার কারণে আমরা বাধ্য হয়ে ঘর ছেড়ে এখন অন্যত্র আশ্রয় নিয়েছি আর কি। পাশে যে খালগুলো আছে ওগুলো সম্পূর্ণ অবৈধভাবে দখল করা এবং বাঁধগুলোর কারণে পানি নামতে পারতেছে না। শুকনা খাবার যারা খুবই অনাহারে আছে পানি, তাদেরকে শুকনা খাবার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি লিখতে ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করতেছি যে আমাদের নোয়াখালীতে এই অবস্থা। আকস্মিক বন্যায় বিপদসীমার উপরে বইছে কুমিল্লায় গোমতী নদী। পানিবন্দী বাঁধের ভিতরের অন্তত ১৫০০ পরিবার। আমার সব কিছুই রয়ে গেছে, ফ্রিজ, টিভি, ফার্নিচার যত আছে সব, কোনো কিছু বাইর করছি না আমি। এছাড়া বৃষ্টি আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, পটুয়াখালী। সিলেটেও বাড়ছে নদীর পানি। ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবেছে আখাউড়া স্থলবন্দর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে আটক করা হয়েছে। বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তাদের মেয়ে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তানবুল হয়ে প্যারিসে যেতে বিমানবন্দরে যান। শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা থাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তাদের বিদেশে যেতে অনুমতি দেয়নি বলে জানা গেছে। গত ৮ আগস্ট ৭১ টেলিভিশন এক বিজ্ঞপ্তিতে হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। এ যেন এক বিস্ময় বালক। মাথায় শটগানের ১০০ গুলি নিয়েও বেঁচে আছে ১৫ বছরের জুলফিকার। বেশ কিছু গুলি বের করা হলেও এখনো অন্তত ৫০টি গুলি রয়ে গেছে গলা ও বুকে। গুলিতে পুরোপুরি নষ্ট হয়েছে ডান চোখ। ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে আহত হওয়ার পর থেকেই ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ছবি রাতের আকাশে ফুটে থাকা তারাদের নয়, এই ছবি নৃশংসতা, বর্বরতার। এই ছবি এক কিশোরের মাথার, যেখানে ছোট ছোট বিন্দুগুলো শতাধিক বুলেটের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৮ জুলাই উত্তাল ছিল উত্তরা। সেদিনই শটগানের গুলিতে ঝাঁঝরা হয় কিশোর জুলফিকার। ৪ দিন নিখোঁজ থাকার পর তাকে পাওয়া যায় ঢাকা মেডিকেলের আইসিইউতে। আমার কত আশা, কত স্বপ্ন, দুটা ছেলেকে নিয়ে, বড় ছেলেকে ডাক্তার বানাবো, ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আমার চোখে স্বপ্ন ভাসতে চাই, আমি স্বপ্ন আর ভাসে কোনো লাভ হইতেছে না, আমি স্বপ্নগুলো আর পাইতেছি না বাবা। আমার জীবনকাল আশা যদি হলে দুটা চোখ আল্লাহ ভালো রাখতো, এই ছেলে কেমন করে লেখাপড়া করবে আর আমার স্বপ্নগুলো আবার যায়। শুধু মাথা নয়, গুলিতে ভেঙেছে জুলফিকারের দাঁত, ক্ষতিগ্রস্ত হয়েছে কান, গলা ও বুকেও রয়েছে গুলি। মানসিকভাবে চরম বিপর্যস্ত জুলফিকার। আগের চেয়ে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যা আগে যদি আমরা জিজ্ঞেস করতাম কোনো কিছুতে রাগ হইতো না, এখন একটু কোশ্চেন করলে রেগে যায়। জটিলতার শঙ্কায় জুলফিকারের মাথায় অস্ত্রোপচার করা যায়নি, তবে পুরোপুরি নষ্ট ডান চোখে লাগবে অস্ত্রোপচার, ক্ষতিগ্রস্ত বাম চোখও। ভিতরে এই যে বুলেটগুলো আছে, এর মধ্যে কয়েকটা ২-৩টা যেগুলো খুব খারাপ জায়গায় আছে, যেগুলো ডাক্তার বলছেন যে এইগুলো বের করতে গেলে কিছু সমস্যা হতে পারে, অন্যান্য অর্গানের ক্ষতি হতে পারে। আবার কিছু কিছু ডাক্তার বলছেন যে যদি বের না করা হয় তাহলে ইনফেকশনও হতে পারে ইন ফিউচারে। তো আমরা আসলে ডাবল মাইন্ডেড, আমরা কোনটা করব বুঝতে পারছি না। উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী জুলফিকার আলী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের প্রবল স্রোতে হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় ৫.৫ বছর পর মুক্ত মাইকেল চাকমা। হাসিনার পলায়নের পরদিন ৬ আগস্ট কথিত আয়নাঘর থেকে মুক্ত হন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চোখ বেঁধে ছেড়ে দেয়া হয়। বাড়ি ফিরে জানতে পারেন পুত্র শোকে মারা গেছেন বৃদ্ধ বাবা। রীতি মেনে তার শেষকৃত্য করে পরিবার। এ যেন কবর থেকে ফিরে আসা। প্রায় ২০০০ দিন পর সূর্যের আলো দেখছেন মাইকেল চাকমা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি কেটেছে অন্ধকার ঘরে। ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর শ্যামলী থেকে ইউপিডিএফ সংগঠক মাইকেলকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি সংস্থা।
প্রায় 5.5 বছর রাখা হয় আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালায়। একটা দড়ি আছে ওখানে, ওই দড়িটা চ্যাপটা বেলের মতো, কোমর থেকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম হাঁটে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে মাথা সহ চেয়ারে সব মানে একদম বেডে ফেললো আমাকে। ইলেকট্রিসিটির 40 ভোল্টেজে পুড়ে ফেলবো। সত্য কথা বলবে তোমার অস্ত্র কোথায়? তো আমি বললাম আমার কাছে তো কোনো অস্ত্র নাই। মাইকেল জানান কারো সাথে কথা বলার সুযোগ ছিল না। মুক্ত হয়ে বাড়ি ফিরে পান একের পর এক দুঃসংবাদ। তারপর বড় বোনকে যখন ফোন দিলাম, সে যখন কান্না শুরু করলো, তখন বুঝতে পারলাম বাবা আর দুনিয়ায় নাই। আমি যে ফিরে আসবো সেটাও তাদের বিশ্বাস করতে পারছিল না। তারপর অপেক্ষা করতে 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 তারা আমার শেষকৃত্য তারা করে দিল। বন্দিশালার দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় মাইকেলকে। অসহ্য মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তিনি। চশমাটা খুললে আমি এই কিছু দেখছি না। এটা আমার চোখ অনেক খারাপ হয়ে গেছে। ওই জায়গায় ঘুমাতেই পারি না আমি। একটা শব্দ শুনলে যেন ওই শব্দ থেকে কীরকম একটা আরও নানা রকম শব্দ আমার কানে আসে। খুব ঘুম ভাঙলে আর ঘুম হয় না। এখনই রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত না নিলেও নিজ সংগ্রামী জীবন নিয়ে লিখতে চান মাইকেল চাকমা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবি সভাপতির পরিবর্তন ইস্যুতে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট স্টুডিওতে। আমরা গত 5 তারিখের পরে অনেকটাই অনুমেয় ছিল যে এই পদে পরিবর্তন যাচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘ 1 যুগ পরে যেই অবসরের ঘোষণা দিলেন অনলাইনে এবং নতুন বিসিবি সভাপতি করা হয়েছে ফারুক আহমেদকে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ওয়েল, আই মিন কংগ্রাচুলেশনস টু ফারুক। অবশ্যই একটা পরিবর্তন আমরা আশা করছিলামই, এটা অবধারিত ছিল। এবং যেটাই চেঞ্জেস হচ্ছে, এই গভর্নমেন্ট যে চেঞ্জ করার, যে রিফর্মস করার প্রক্রিয়াতেই এই বিসিবিরও একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এবং এই রিফর্মসটা ভালোর দিকেই নিয়ে যাবে, আমরা সেটাই আশা করছি এবং সেটাই হবে। নতুন চেঞ্জ, যারা নতুন এসছে তাদেরকে একসাথে মিলেমিশে কাজ করাটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে। এবং এখানে লক্ষ্যটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন কর্মকাণ্ডগুলো তারা যেন পরিচালনা করতে পারে। এবং অনেকে আছে এখানে অভিজ্ঞ আছে, ফারুক অনেক অভিজ্ঞ একজন প্লেয়ার, ক্রিকেটের সাথে তার ইনভলভমেন্ট বহু বছর ধরে। আমরা আশাই করতে পারি যে তার একবার সে যখন অ্যাডমিনিস্ট্রেশনে পড়বে, যখন সে নেতৃত্ব দেবে বিসিবিকে, শুধু ক্রিকেটের বৃহত্তর স্বার্থটাই দেখবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যেই হি হ্যাজ টু বিল্ড আ টিম। এবং আমার মনে হয় যে ইট উইল নট বি আ ওয়ান ম্যান শো। আই হোপ হি ডাজন্ট রিপিট দ্য সেম থিং, এন্ড আই বিলিভ দ্যাট সে এটাকে লক্ষ্য রেখেই মাথায় সে এগিয়ে যাবে। এন্ড উই উইশ হিম অল দ্য বেস্ট। জি, ইশতিয়াক আহমেদ, আপনি বলছিলেন যে তাকে এখন নতুন করে আসলে অনেক কিছুই করা লাগবে। সেক্ষেত্রে নতুন সভাপতি অর্থাৎ ফারুক আহমেদের সামনে কি কি চ্যালেঞ্জ থাকবে বলে আপনি মনে করেন এবং কোন বিষয়গুলোর প্রতি তার অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে, এখন যেহেতু সে এখনই নিয়েছে, ইমিডিয়েট পাস্ট যে বোর্ডটার যেগুলা এজেন্ডা ছিল, যেগুলা প্রোগ্রাম ছিল, সেগুলাকে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়া ইমিডিয়েটলি। যেরকম আমরা আনফরচুনেটলি উই হ্যাভ মিসড আউট অন দিস ইউথ ওয়ার্ল্ড কাপ। আরেকটা হচ্ছে যেটা ট্যুর হচ্ছে পাকিস্তানের, এবং যেটা বাংলাদেশ এ টিম অস্ট্রেলিয়াতে গিয়েছিল, পাকিস্তানও যেটা আছে, এগুলো যেন সুষ্ঠুভাবে হয়, এইটা একদিকে লক্ষ্য রাখা। এবং আমার মনে হয় যে এই কম সময়ের মধ্যে, বিকজ তারা কতদিন পর্যন্ত থাকবে, প্রথমত এটা দেখার বিষয়। ফার্স্ট অফ অল they need to be happy with the thought that তারা অনেকদিন থাকবে। সেটা যদি হয়, আমার মনে হয়, আমি হয়তোবা যদি ফারুককে যদি আমাকে বলতে হয়, আমার মনে হয় যে লক্ষ্য দেওয়া উচিত হবে বিশেষ করে বিকেন্দ্রীকরণের যে ব্যাপারটা। এবং সাথে সাথে কিছু কিছু আছে যেগুলাতে আমার মনে হয় আমাদের সংবিধানে কিছু চেঞ্জেস আনার দরকার, সেটাকেও সে যদি
অগ্রাধিকার যদি দেয় ভালো কথা, এবং ম্যানেজমেন্ট স্ট্রাকচারটাকে যদি চেঞ্জ করে, আমার দৃঢ় বিশ্বাস যদি আমরা ম্যানেজমেন্টটাকে একটা কর্পোরেট স্ট্রাকচার আকারে যদি আমরা পরিচালনা করার জন্য যদি সেরকম বিশেষজ্ঞদেরকে নিয়ে যদি আমরা, কিংবা যাদের অভিজ্ঞতা আছে এরকম, বিকজ বিসিবি দেখেন আমরা এটা ভুলে গেলে হবে না, বিসিবি কিন্তু বিশাল একটা কিন্তু কর্মকাণ্ড বিসিবি রয়েছে, এবং সামনে আরো বেশ কিছু পরিবর্তনেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জি জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারে চলে যাচ্ছে দেশের বন্যা পরিস্থিতির খবরে। যেমনটি আমরা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম যে সারা দেশে কম বেশি বিভিন্ন জায়গায় বন্যায় কবলিত হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে কুমিল্লা এবং খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, কুমিল্লাতে যতদূর আমরা সবশেষ খবর পেয়েছি যে পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং সব পৌর এলাকায়ও বলা যায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেটি আপনার মাধ্যমে আমরা দেখেছি এর আগে। এই মুহূর্তের পরিস্থিতি কেমন জানাবেন? এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি হচ্ছে গোমতী নদীর পানি কিন্তু বাড়ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন। আর আমরাও গোমতীর আশেপাশের যেসব এলাকা আছে সেসব এলাকা ঘুরে দেখেছি যে গ্রামে গ্রামে কিন্তু পানি ঢুকছে। আর নদীর বাঁধের মাঝখানে যেসব এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর অবস্থা খুবই দুর্গত। আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোতে কিন্তু পানি একদম স্রোতের তোর নিয়ে কিন্তু ঢুকছে এবং সামনে ঘর বাড়ি, ক্ষেত খামার যা কিছু আছে সবকিছু কিন্তু প্লাবিত হচ্ছে। তো সকালবেলা থেকেই যে নদীতে যে স্রোত ছিল এখন কিন্তু সেই স্রোত আরো বেড়েছে এবং এলাকাবাসী যেটি বলছে যে গতকাল বিকেলের পর থেকেই মূলত গোমতী নদীতে পানি বৃদ্ধি পায় এবং আজকে সকালবেলা কিন্তু সেই পানি বৃদ্ধির পরিমাণ কিন্তু আরো বেড়েছে। আর এই আকস্মিক পানি বৃদ্ধির কারণে কিন্তু এলাকাবাসী তাদের যে বন্যার প্রস্তুতি সেটি নিতে পারেনি, অনেকেই কিন্তু ঘরবাড়িতে আটকা পড়েছে এবং আজকে সকাল থেকে মূলত তারা বাড়িঘর ছেড়ে যাচ্ছে। আর আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার কিং বাজেহুরা গ্রাম। সেই গ্রামটি কিন্তু এই মুহূর্তে পানিতে তলিয়ে আছে। আর ওই গ্রামের বাসিন্দারা যে উঁচু জায়গাগুলোতে সেগুলোতে কিন্তু এসে আশ্রয় নিয়েছেন বলা যায়। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এই গ্রামের মানুষ কিন্তু এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আর একটি বিষয় হচ্ছে জানিয়ে রাখি যে শুধুমাত্র যে কুমিল্লা সদর উপজেলা কিংবা বুড়িচং বা গোমতী নদীর আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে এরকম নয়। আমরা জেনেছি যে 14 গ্রাম উপজেলা এবং নাঙ্গলকোট উপজেলা সেই এলাকাগুলোও কিন্তু প্লাবিত হয়েছে, সেখানেও কিন্তু লাখো লাখো মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তো সব মিলিয়ে বলা যায় গোমতীর বাঁধে কিন্তু কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে, সেটি কিন্তু সে মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। আর অন্যদিকে পানিবন্দী মানুষ কিন্তু খুব দুর্গত জীবনযাপন করছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিংবা কোনো সংস্থার পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা কিংবা তাদের আশ্রয় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যার সর্বশেষ খবর। তানভীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি খাগড়াছড়ির পরিস্থিতি, সেখান থেকে আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, এবারের যে টানা বর্ষণ তাতে কিন্তু সবচেয়ে বেশি বলা যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ি। সেক্ষেত্রে সেখানে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তের পরিস্থিতি কেমন? আর কুমিল্লাতে যেমনটি সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে কোনো ধরনের ত্রাণ বা কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা হয়নি, খাগড়াছড়ির কি পরিস্থিতি? লোপা, আপনাকে শুরুতে জানিয়ে রাখি খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী, বাগাইহাট এবং মাচালং এই তিনটি এলাকায় কিন্তু সড়কটি ডুবে থাকার কারণে সাজেকে প্রায় 250 জনের মতো পর্যটক তারা আটকা পড়েছে এবং তাদের কিন্তু আজকে ফেরার কোনো সুযোগ নেই, অর্থাৎ বন্যার পানি কমার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই। আমরা সকালবেলা দিঘিনালা এবং বাগাইহাটে খবর নিয়েছি এবং দিঘিনালাতে আমরা সরজমিন যে দৃশ্যটা দেখেছি এখনো কিন্তু সড়ক 5 থেকে 6 ফিট পানি নিচে, যে পর্যটকরা ফিরতে পারছে না এবং তারা এখানে সেখানে দুর্ভোগে পড়েছে। একই সাথে যারা ঢাকা চট্টগ্রাম থেকে এসেছে সাজেকের উদ্দেশ্যে সেরকম প্রায় শতাধিক পর্যটক আমরা সকালে বন্যা পরিস্থিতির খবর বলি। সেক্ষেত্রে খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, অর্থাৎ চেঙ্গি নদীর পানি কমে যাওয়ার কারণে সেখানে কিন্তু শহরতলির যে সমস্ত গ্রামগুলো প্লাবিত ছিল সেখানে কিন্তু পানি নেমে গেছে। কিন্তু দিঘিনালায় এখনো পর্যন্ত 30টি থেকে 35টি গ্রাম কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। দিঘিনালা ইউনিয়ন এবং কবাখালী ইউনিয়নের প্রায় 35টি গ্রাম এই মুহূর্তে কিন্তু পানিবন্দী রয়েছে। সেখানে আমরা কিছুক্ষণ আগে জনপ্রতিনিধির সাথে কথা বলেছি, তারা বলছে যে মেরুং ইউনিয়নটি প্লাবিত হওয়ার কারণে লংগদুর সাথে যে সড়ক যোগাযোগ সেটা কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ লংগদুর সাথে সারা দেশে যান চলাচল বন্ধ রয়েছে এবং কয়েকটি জায়গায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। খাগড়াছড়ির
মহালচরি থেকে সিন্দুকচরি হয়ে জালিয়াপাড়া পর্যন্ত যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধস হওয়ার কারণে পাহাড়ের মাটি সড়কের উপর আসার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এবং তবে আমাদেরকে সড়ক বিভাগ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত তারা আসলে তাদের যে সরঞ্জাম দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ, মাটি সরানোর কাজ করেছে এবং ছোট যে যানবাহনগুলো সেটি চলাচলের উপযোগী করেছে। তবে এখনো পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হচ্ছে খাগড়াছড়িতে, সকাল থেকে বলা যায় যে আসলে টানা বর্ষণের কারণে এখানে কিন্তু নতুন করে বন্যার একটা সংখ্যা দেখা গেছে। এবং পাহাড় ধসের যে বিষয়টা আপনি বলছেন যে এখন আসলে যে অবস্থা গত 5 দিনের বৃষ্টিতে খাগড়াছড়ি পৌরসভা এবং বেশ কিছু কয়েকটা উপজেলায় কিন্তু পাহাড় ধসের সংখ্যা রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র মাইকিং করা হচ্ছে যাদেরকে বন্যা দুর্গত যারা মানুষ রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য, কিন্তু যারা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা অর্থাৎ বাধ্য করার জন্য কোনো ধরনের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি। জি, সমীর মল্লিক এবং তানভীর খন্দকার, আপনাদের দুজনকেই ধন্যবাদ। এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির সাধারণ সদস্যদের একাংশ। এ সময় 48 ঘন্টার মধ্যে সভাপতি সহ বর্তমান পরিচালনা পরিষদের পদত্যাগের দাবি জানানো হয়। বুধবার রাজধানীতে এফবিসিসিআই এর কার্যালয়ের সামনে মানববন্ধনের সাধারণ সদস্যরা অবিলম্বে সংগঠনে প্রশাসক নিয়োগের দাবি জানান। বলেন, বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অবদান রাখেনি, বরং সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াতে সহযোগিতা করেছে। এফবিসিসিআই এর বাজার তদারকি কমিটি থাকলেও তারা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি, বরং বিগত সরকারের তোষামোদি ও সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করেছে বলে দাবি করেন তারা। আমরা চাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক, এফবিসিসিআই পেশাদারভাবে তার দায়িত্বটা, পবিত্র দায়িত্বটা পালন করুক, তারা কোন সরকারের দাবিদার না হোক। যে অরাজকতা সৃষ্টি হয়েছে এফবিসিসিআইতে, আমরা বর্তমান যারা পরিষদে আছেন সভাপতি সহকারে পরিচালক সমস্ত সবাইকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। চেয়ার ধরে রাখতে রাজস্ব আয় বেশি দেখানোর কৌশল নিয়েছিলেন সাবেক এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম। গত অর্থবছরে প্রায় 23,000 কোটি টাকা বেশি আয় দেখিয়েছেন। সিজিএ ও এনবিআর এর তথ্যে মিলেছে এমন বিস্তর ফারাক। তথ্যের গরমিল বন্ধে কড়া নির্দেশনা দিয়েছেন নতুন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব আয় অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেখানোর প্রবণতা শুরু হয় সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের সময়ে। 2016-17 অর্থ বছরে এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের হিসাবে পার্থক্য দেখা দেয় 13,000 কোটি টাকা। অভিযোগ আছে সরকারের সুনজরে থাকতে রাজস্ব আয় বাড়িয়ে দেখাতেন নজিবুর রহমান। পরবর্তীতে চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া গোজামিল থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু রহমাতুল মুনিমের সময়ে আগের ধারায় ফিরে যায় এনবিআর। নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এটা কিন্তু খুবই দরকার। প্রকৃত অবস্থাটা তাদের জানা দরকার, তাহলে তারা বুঝতে পারবেন কখন কোন নীতি গ্রহণ করবেন, বাস্তবায়ন করবেন। 2023-24 অর্থ বছরে হিসাবের ফারাক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। রহমাতুল মুনিম প্রশাসনের দাবি রাজস্ব আয় হয়েছে 3,82,500 কোটি টাকা, কিন্তু হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ এর হিসাবে কোষাগারে জমা হয়েছে 3,59,500 কোটি টাকা। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্কের সবচেয়ে বেশি পার্থক্য ধরা পড়েছে ভ্যাটে। এনবিআর এর দাবি ভ্যাট আয় 1,51,000 কোটি টাকা প্রায়, কিন্তু সিজিএ এর হিসাবে জমা হয়েছে 1,33,000 কোটি টাকা। আয়করে পার্থক্য 4,500 কোটি টাকা, আর আমদানি শুল্কে কম বেশি 1,000 কোটি টাকা। এনবিআর এর এমন তথ্যে হতাশা জানিয়েছেন নতুন চেয়ারম্যান। আমাদের একটা বড় ইমেজ সংকট আছে, যেটা নিয়ে বাইরে খুব হাসাহাসি হয়। সেটা হলো যে এনবিআর ট্যাক্স কালেকশনটা ওভারস্টেট করে, এবং এটা যখন রিকনসিলিয়েশন করা হয় বাংলাদেশ ব্যাংকের সাথে তার সাথে মেলে না, এটা যখন সিজিএর সাথে রিকনসাইল করা তার সাথে মেলে না। এইটা আমি ফ্রম টুমরো আই ওয়ান্ট টু স্টপ। রাজস্ব আয়ের হিসাব নির্ধারণে আইবাস প্লাস ব্যবস্থাকে ভিত্তি ধরার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। বলেন, যখন আয় আইবাসে আসবে কেবল তখনই তা গণ্য হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় পদত্যাগ দাবি করেন তারা।
সকাল থেকে তার পদত্যাগের দাবিতে কলেজের মূল ভবনের সামনে অবস্থান নেয় মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীদের দাবি, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তি সমাবেশ করেন অধ্যক্ষ। এমনকি আন্দোলনে অংশ নিলে হল থেকে বের করা সহ মামলার হুমকিও দিয়েছিলেন অধ্যক্ষ। একই সাথে তার পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস পরীক্ষাও বর্জনের ডাক দিয়েছে তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। যে প্রিন্সিপাল আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার নামে নিজেই ছাত্রলীগ কর্মীদেরকে নিয়ে সমাবেশ করেছে, তিনি আমাদেরকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারবেন বলে আমরা মনে করি না। নেতা কর্মীদেরকে দুই পাশে দাঁড় করিয়ে উনি শান্তি সমাবেশ করেছেন এবং স্টুডেন্টদেরকে রাজাকার এবং সন্ত্রাসী আখ্যায়িত করেছেন, তাই আমরা ওনার পদত্যাগ চাই। এর সাথে শেষ করছে আজকের বিরোধীহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।